শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শুভ নববর্ষের প্রাক্কালে আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক কাহিনী যা নিয়ে হয়তোবা কারুর মনে কোনো দিন চিন্তাভাবনাই আসেনি বা প্রশ্নই আসেনি। আমরা সবাই ছোটবেলায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সাগর সঙ্গমে নবকুমার এই গল্পটি পাঠ করেছি। এমনকি আমাদের পাঠ্যপুস্তকে ছিল মাধ্যমিক বা স্কুল ফাইনাল পরীক্ষায় পাঠ্য হিসাবে। আজ আমি আপনাদের সামনে তেমনই এক কাহিনী উপস্থাপন করব। কাহিনী জলের উৎস সন্ধানে নীলকুমার। কাহিনীর শুরুতেই আমি সকল দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন দর্শক শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ করছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন কাহিনী শুরু করছি। জলের অপর নাম জীবন, এই সত্য আমরা সবাই জানি। তবে কে প্রথম অনুভব করেছিলেন এই সত্য? এই প্রশ্নই আমাদের নিয়ে যাবে অতীতের এক অজানা কাহিনীর গভীরে। চলুন শুরু করি আমাদের গল্প, যেখানে সময়ের যাত্রা আমাদের নিয়ে যাবে মানব সভ্যতার এক শুরুর যুগে। খ্রিস্টপূর্ব প্রায় ৮,০০০ বছর আগে পৃথিবী তখনও কুমারী। অরণ্যের ঘন ছায়ায় আচ্ছাদিত পৃথিবী জুড়ে ছিল শুধুই আদিম মানুষের বসবাস। তাঁরা প্রকৃতির সন্তান, প্রকৃতির কাছেই শিখেছিলেন বেঁচে থাকার কৌশল। এই মানুষগুলোর মধ্যে একজন ছিলেন যার নাম রাখা হয়েছিল নীল। নীল ছিল একটি গোত্রের নেতা। নীল ছিল তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তার চোখে ছিল অদ্ভুত দৃষ্টি, যে শুধু বর্তমানকে নয় ভবিষ্যৎকেও দেখতে পারত। একদিন নীল লক্ষ্য করল, তার গোত্রের মানুষগুলো যখন নদীর কাছাকাছি থাকে তখন তারা সুস্থ থাকে, কিন্তু নদী থেকে দূরে চলে গেলেই অসুস্থতা তাদের আক্রমণ করে। এক সন্ধ্যায় নীল তার গোত্রের সবাইকে ডেকে বলল, জল আমাদের জীবনের মূল। আমরা যতদিন এর কাছাকাছি থাকব ততদিন সুস্থ থাকব। নদী আমাদের মা, আমাদের সব কিছু। কিন্তু সবাই নীলের কথা বুঝতে পারেনি। কিছু লোক বলল, জল তো সব জায়গাতেই আছে। বর্ষার দিনে পাহাড়ের ঢাল বেয়ে জল নেমে আসে, আমরা কেন নদীর কাছে বসবাস করব? কয়েক মাস পর এক ভয়াবহ খরা দেখা দিল। নদী শুকিয়ে গিয়েছিল। জল ছাড়া গোত্রের লোকেরা অসহায় হয়ে পড়ল। খাবার ফুরিয়ে আসতে লাগলো, গাছের ফল শুকিয়ে গেল। নীল তখন ভাবতে লাগলো, জল ছাড়া তাদের ভবিষ্যৎ কি? নীল সিদ্ধান্ত নিল, জলের উৎস খুঁজতে হবে। সে গোত্রের কয়েকজন সাহসী যুবককে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। দিনের পর দিন পায়ে হেঁটে তারা চলতে লাগলো। পথে অনেক বিপদ এলো, বন্য পশুর আক্রমণ, তীব্র তৃষ্ণা এবং ক্লান্তি। তবুও কিন্তু নীল থেমে থাকেনি। একদিন তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছলো। সেখানে মাটির নিচে জল বেরিয়ে আসছিল। নীল প্রথমবারের মতো বুঝল, নদী ছাড়াও মাটির নিচে জল থাকতে পারে। সে এই জায়গাটিকে জলভূমি নামে ডাকে। শুরু হলো নতুন জীবন। নীল তার গোত্রকে নিয়ে
সেই জলভূমির কাছে বসতি স্থাপন করলো। তারা শিখলো কিভাবে মাটির নিচ থেকে জল বের করতে হয়। এই আবিষ্কার গোত্রকে বাঁচিয়ে দিল। নীল তাদের বোঝালো জল শুধু পানের জন্য নয়, জল দিয়ে আমরা ফসল ফলাতে পারি, পশু পালন করতে পারি। এভাবে ধীরে ধীরে গোত্রটি নতুন জীবন শুরু করলো। তারা বুঝতে পারল জলের গুরুত্ব শুধু তাদের নিজেদের জীবনের জন্য নয়, সমস্ত প্রকৃতির জন্য। বছর কেটে গেল। নীল এখন বৃদ্ধ, কিন্তু তার আবিষ্কার গোত্রের জন্য ছিল আশীর্বাদ। মৃত্যুর আগে নীল তার সন্তানদের বলেছিল, জল ছাড়া জীবন অসম্ভব, জলের সঠিক ব্যবহার শিখতে হবে। একদিন আমার এই কথা পৃথিবীর সব মানুষ জানবে। নীলের কথা পরবর্তী প্রজন্ম ধরে রাখলো। তাদের মধ্য থেকেই অনেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল এবং জলের গুরুত্ব প্রচার করতে লাগলো। বর্তমান যুগে বিজ্ঞানের সাহায্যে আমরা জানি পৃথিবীর প্রায় 70% জল, কিন্তু এর অতি সামান্য অংশই পানের যোগ্য। তাই জল সংরক্ষণ এবং সঠিক ব্যবহারের গুরুত্ব আজ আগের চেয়ে অনেক বেশি। নীল হয়তো কল্পনাও করতে পারেনি তার ছোট্ট আবিষ্কার একদিন সমগ্র মানব জাতির জন্য শিক্ষার মূল বিষয় হয়ে উঠবে। তবুও নীলই প্রথম ব্যক্তি যিনি জলের অপর নাম জীবন বলে ঘোষণা করেছিলেন। গল্পটি এখানেই শেষ, তবে এর বার্তাটি চিরকালীন। জল শুধুমাত্র একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি প্রাণের মূল উপাদান। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব এটি সংরক্ষণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের প্রতিটি মানুষ, প্রতিটি পশু পাখি, প্রতি বনজ সম্পদও টিকে থাকতে পারে। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম। আশা করি এই উপস্থাপন আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার কণ্ঠের আজকের এই কাহিনী আপনার সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন। আর পরিশেষে আবেদন জানাই, রবির 17 বাগান বিলাস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও সমৃদ্ধ করবেন। ধন্যবাদ।